কে কতদিন পর্যন্ত প্রেত শরীরে থাকবে সেটা কিন্তু একটা জিনিসের ওপর ডিপেন্ড করে। আমরা অজান্তেও তো অনেক অন্যায় করে ফেলি, কিন্তু অজান্তে করা অন্যায়েরও কিন্তু আমাদের শাস্তি পেতে হয়। সংদর্শন নরণ মানে হচ্ছে যে ওখানে একটা সাপে ভর্তি ঘরের মধ্যে তাকে ভরে দেওয়া হবে, একটা বড় একটা কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে তাকে ভেজে ফেলা হচ্ছে, অনন্তকাল ধরে ভাজা করা হবে যতক্ষণ না তার কর্মফলটা ক্ষয় হচ্ছে। কারণ কর্মফল না ক্ষয় হলে তাকে নতুন জন্ম দেওয়া যাবে না। মৃত্যুর পর আমাদের কি অনুভূতি হয়? মৃত্যু কিন্তু একটা প্রসেস, মানে এরকম নয় যে এক সেকেন্ডে কার বা এক মিনিটের মধ্যে মৃত্যু হয়ে গেল, ব্যাপারটা সেরকম নয়। আগেকার দিনে মারা গেলে না দেখবে বুড়ো আঙুল দুটো বেঁধে দেওয়া হতো। আচ্ছা, বুড়ো আঙুল দুটো বেঁধে দেওয়ার কারণটা হচ্ছে তপ্ত মূর্তি বলে একটা নরক আছে। তপ্ত মূর্তি নরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় যারা এক্সট্রা ম্যারিটাল বা পরকীয়া যেটা তুমি বলছো, পুরুষদের ক্ষেত্রে একটা আর নারীদের ক্ষেত্রে একটা মানে ধাতুর একটা কোনো বডি থাকে, সে অত্যন্ত গরম, সেইটার সাথে মৃত্যুর পর আমাদের জীবন কেমন হয়, এই জীবনে আমাদের কোন কর্মের ফলে মৃত্যুর পর কোন শাস্তি আমাদের জন্য লেখা আছে, এছাড়াও কর্ম এবং কর্মফল মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে কি কি হয়, আজকে এই সমস্ত বিষয় নিয়েই পডকাস্ট। আজকে আমাদের সাথে রয়েছেন রাজদীপ সাহা। রাজদীপ দাকে অলরেডি আমাদের একটি পডকাস্টে দেখেছেন, যেটি স্বপ্ন নিয়ে। আর আজকের পডকাস্টটি মৃত্যুর পর, মানে কি বলবো, আপনি যদি ভুল কর্ম করে থাকেন বা আপনার কর্মের ফলে কাউকে আঘাত দিয়ে থাকেন, তাহলে মৃত্যুর পর আপনার জন্য কি কি শাস্তি অপেক্ষা করছে সেই নিয়ে, অর্থাৎ গরুড় পুরাণ নিয়ে। চলুন বেশি কথা বলবো না, আজকের পডকাস্টটি শুরু করা যাক। রাজদীপ সাহা অন ইউটিএস। রাজদীপ দা, ওয়েলকাম ব্যাক টু ইউটিএস। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি, দ্বিতীয়বার তোমার চ্যানেলে এসে আরও ভালো ফিল করছি। থ্যাংক ইউ। লাস্ট এপিসোডটা যেভাবে ফাটলো, কেমন লাগলো? সত্যি বলতে কি, আমি ভাবিনি যে ওটা এতটা ভিউজ আসবে। তো যখন ভিউজ এলো তখন অবশ্যই ভালো লাগলো যে আমার কথাটা কি মানুষ কিছুটা হলেও অ্যাকসেপ্ট করেছে। সেই অ্যাকসেপ্টেন্সটার জন্য ভালো লাগছে যে হয়তো কিছুটা হয়তো মানুষের কিছুটা অ্যাওয়্যার করতে পেরেছি এই বিষয়ে, স্বপ্নর বিষয়ে আগের এপিসোডটা ছিল। তার জন্য আমি হার্টফুলি আমার ভিউয়ার্সদের কাছে কৃতজ্ঞ, এবং সবার আগে তোমার এবং দিয়াদির জন্য দিয়াদিকে একটা থ্যাংক ইউ জানাতে চাই। না সত্যি, মানে খুব ভালোভাবে ওটা ওয়ার্ক করেছে। আর বিশেষত আমারও মনে হয়েছিল, তোমাকে আমি বলেছিলাম যে স্বপ্নের ব্যাপারটা নিয়ে লোকের অনেকের ইন্টারেস্ট আছে। আর সব থেকে বড় ব্যাপার, তুমি যেভাবে এক্সপ্লেন করেছো, মানে এক একজন সাপের স্বপ্ন দেখছি মানে এই ওই, কিন্তু তুমি লজিক্যাল কথাগুলো বলেছো যে আমাদের লাইফে এটা ঘটতে পারে, তার জন্যই বা এই জিনিস নিয়ে আমরা চিন্তা করছি, তার জন্যই আমরা এই স্বপ্ন দেখছি। মানে একদম অবাস্তব কোনো কথা বলোনি যেগুলো লোকে বলবে কুসংস্কার ছড়াচ্ছে, এটা বলোনি। এটাই হয়তো লোকের কানেক্ট করে গেছে সব থেকে বেশি। আজকে আমরা স্বপ্ন থেকে বেরিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মফল আর মৃত্যু আমাদের কেন, ইউটিউবে যে কোনো চ্যানেলেই একটা ইন্টারেস্টিং টপিক। আমরা মৃত্যু নিয়ে অলরেডি একটা শুভম দার সাথে এপিসোড করেছি, সেটা বেরিয়ে গেছে অলরেডি। সেটা একরকম আমরা এক্সপ্লোর করেছি। আজকে অন্য দিকটা এক্সপ্লোর করব। ওটাই মূলত মৃত্যুর পর কি হয়, মানে কি হয় বলে একটা আত্মার কি হয়, একজন তান্ত্রিকের পার্সপেক্টিভ দিয়ে জিজ্ঞেস করেছি। শ্রাদ্ধানুষ্ঠান এই বিষয়গুলো জিজ্ঞেস করেছি। কিন্তু তোমার ক্ষেত্রে আমরা মৃত্যুর পর কি হয়, কর্ম কতটা মৃত্যুর পরের জন্ম সাথে কানেক্টেড, এই বিষয় নিয়ে আলোচনা করব। আর সাথে মৃত্যুর আগে আমরা এমন যদি কোনো কর্ম করে থাকি, মানে ধরো খুব বাজে কর্ম করলাম, বাজে কর্ম করার সময় তো আর কেউ জানে না ওটা বাজে কর্ম কি ভালো কর্ম, তার ফলে মৃত্যুর পর তার কি শাস্তি হতে পারে সেটা নিয়েও আজকে আলোচনা করব। তাহলে আজকের পডকাস্টটা আমরা শুরু করি। আমি তোমার কাছে প্রথমেই জানতে চাই যে মৃত্যুর পর আমাদের কি অনুভূতি হয়, আমাদের আত্মার মেনলি। দেখো, মৃত্যুর জাস্ট
পরে বা বলা ভালো যখন মৃত্যুটা হচ্ছে, মৃত্যু কিন্তু একটা প্রসেস, মানে এরকম নয় যে 1 সেকেন্ডেই বা 1 মিনিটের মধ্যে মৃত্যু হয়ে গেল, ব্যাপারটা সেরকম নয়। মানে বিভিন্ন ক্ষেত্রে মানে ডেথ বেথ এক্সপিরিয়েন্স যেটাকে বলে, বিভিন্ন সাধকদের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যারা এই বিষয়ে এক্সপিরিয়েন্সলি দেখে গেছেন সেই বিষয়, যেমন আমি বলতে পারি যে পণ্ডিত বিজয় কৃষ্ণ গোস্বামী বিশেষ করে এইগুলো নিয়ে খুব চর্চা করেছেন, যে উনি না মানে এরকম যেতেন যে বিভিন্ন জায়গায় যখন কেউ মারা যেতে বসেছে উনি খবর নিয়ে যেতেন। এবং সাধকদের না একটা বিশেষ ক্ষমতা থাকে, তারা কিছু অলৌকিক দর্শন তারা করতে পারে, দিব্য দৃষ্টি থাকে। উনি বিভিন্ন নিজের লেখার মধ্যে এক্সপিরিয়েন্সের মধ্যে বিভিন্নভাবে বলেছেন যে যখন মৃত্যু হয় না, আমাদের এখানে যে ব্রহ্মতালু আছে বা বলতে গেলে এই আমাদের যে 7টা চক্রের ওপরে যে একদম ক্রাউন চক্র আছে, এই ক্রাউন চক্রার মধ্যে দিয়ে কিন্তু আমাদের আত্মাটা বের হয়। আত্মাটা বের হয় বলতে গেলে কীভাবে, মানে ওটা 1 মিনিটে কিন্তু বের হয়, যখন মৃত্যুটা ঘটছে যে একটা সূক্ষ্ম শরীর কিন্তু মানে আলো দিয়ে তৈরি একটা সূক্ষ্ম শরীর এখান থেকে ব্রহ্মতালু থেকে বের হচ্ছে, এরকমভাবে কিন্তু এটা মানে হয় প্রসেসটা। এটা যারা দিব্যদৃষ্টি আছে তারা ওগুলো দেখতে পায়, যেমন পণ্ডিত বিজয় কৃষ্ণ গোস্বামী দেখতে পেতেন। উনি বলছেন যে এবার ওই ব্যক্তি নিজের সারা জীবনের কর্ম যেরকম করেছে সেই অনুযায়ী না তার এই যে সূক্ষ্ম শরীরটা, সেই সূক্ষ্ম শরীরটা কিন্তু তৈরি হয়, সূক্ষ্ম শরীরটা কিন্তু ওইভাবে তৈরি হতে থাকে। এবার মনে করো যে খুব সারা জীবন খুব একটা উন্নত মানে খুব ভালো কর্ম করেছে, ভালো করেছে, সততার সঙ্গে জীবনযাপন করেছে, কাউকে বিশেষ কোনো কষ্ট দেয়নি, মানে যতটা সম্ভব পবিত্র জীবনযাপন করেছে, তাদের মৃত্যুটা না খুব একটা পেনফুল হয় না, খুব একটা পেনফুল হয়ই না, তাদের মৃত্যুটা খুব সহজে হয় কিন্তু, মানে অত বেশি তাহলে তারা যন্ত্রণা অনুভব করে না। এবং তার যে এই যে বললাম যে একটা জ্যোতি নির্মিত একটা শরীর এই ব্রহ্মতালু থেকে বের হয়, এবং সেটা কিন্তু খুব সুন্দর একটা মূর্তি তৈরি হয়, মানে ওই ব্যক্তিরই মূর্তি দেখা যায়। কিন্তু মনে করো কেউ 76-80 বছর জর্জর বয়সে সে মারা যাচ্ছে, কিন্তু তার আত্মার ওই বডিটা, সূক্ষ্ম শরীরের বডিটা বলছি, কিন্তু এই বডিটা কিন্তু খুব স্মুথলি খুব সুন্দরভাবে বেরোয়। আবার অন্যদিকে যারা মানে পণ্ডিত বিজয় কৃষ্ণ গোস্বামী এরকম কিছু ঘটনাও দেখেছিলেন, যে এই আমি 76 বছরের একজন বৃদ্ধার মৃত্যু দেখেছিলেন, যে খুব পবিত্র জীবনযাপন করেছিলেন, তার যখন মৃত্যু হচ্ছে উনি ওখানে উপস্থিত ছিলেন, যে বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে তার দেহটা যখন মানে দেহ থেকে যখন ওই সূক্ষ্ম শরীরটা বের হচ্ছে ব্রহ্মতালু দিয়ে, তখন দেখছেন যে একটা খুব সুন্দর একটা মনে হচ্ছে না কোনো অষ্টাদশী কন্যা একটা মূর্তি যেন বের হচ্ছে, এবং সেটা ছবিটা খুব স্মুথ পরিষ্কার। অপরদিকে আরেকজন এমন ব্যক্তি যে সারা জীবন খুব অ্যাভারেজ লাইফ লিড করেছে বা বিলো অ্যাভারেজ লাইফ লিড করেছে, মানে অতটা অনেস্ট ছিল না। সাধারণত মানুষ যেরকমভাবে লাইফ লিড করে থাকে তার মৃত্যুর সময় মানে মৃত্যুর কষ্ট বলে যেটা, সেইটা খুব বেশি হচ্ছে, এবং তার যে বডিটা না মানে স্পিরিচুয়াল বডিটা, সূক্ষ্ম শরীরটা, সেইটা অতটা বেশি স্মুথ নয়, বা প্রাণটা যখন বেরোচ্ছে সেই মুহূর্তেও তার ভীষণ কষ্ট হচ্ছে, মৃত্যু যন্ত্রণা ভোগ করে যেটা, সেইটা হচ্ছে। তো মৃত্যুর ঘটার সময় এই জিনিসটা হয়। তো এবার মৃত্যু যখন ঘটে গেল, মানে এই যে সূক্ষ্ম শরীরটা যখন তার ফিজিক্যাল বডি থেকে, ম্যাটেরিয়ালিস্টিক বডি থেকে বেরিয়ে গেল, তখন না ইমিডিয়েটলি সে না বুঝতে পারে না যে তার সাথে অ্যাকচুয়ালি হলোটা কী। ইমিডিয়েটলি এই জিনিসটা বুঝতে পারে যে তার মনে হয় যেন কি হালকা লাগছে শরীরটা, বা ধরো সে খুব রোগে ভুগছিল, যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাগুলো সাডেনলি একদম গায়েব হয়ে যায়। তো সেইগুলো হঠাৎ সে ফিল করতে পারে না, শরীরটা খুব মনে যেন কি হালকা লাগছে, শরীর মাথা মন কি হালকা লাগছে। ও প্রথমে তো বেশ কয়েকটা মুহূর্ত পর্যন্ত তো বুঝতেই পারে না যে কী পরিবর্তন হলো। হ্যাঁ, তারপর দেখে যে আশেপাশে যারা ব্যক্তিরা আছে তারা আমাকে দেখতে পাচ্ছে না কেন, আমাকে আমার ডাকাডাকি করে। হ্যাঁ, ধরো তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বা মা বাবা আছে, ডাকাডাকি করে যে কী হলো, আমাকে মানে শুনতে পাচ্ছ না কেন, ওগো আমি তো এখানেই আছি। এগুলো মানে তারা করে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে যে না, একটা বড় কোনো পরিবর্তন ঘটে গেছে, বড় পরিবর্তন ঘটে আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এরকমও করে যে তারা আবার ফোর্সফুলি ওই ফিজিক্যাল বডির মধ্যে ঢুকতে চেষ্টা করে, মানে ভাবে যে আমি যদি আবার বডির ভেতর ঢুকে যাই আমি মনে আবার বেঁচে উঠবো, এইরকমও কিন্তু ওরা মনে করে। কিন্তু ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়, মানে
খুব উন্নত মানে তন্ত্রক্রিয়া যদি সে না জেনে থাকে, আবার ফিজিক্যাল বডিতে কিন্তু সে ব্যাক করাটা কঠিন হয়। সেই কারণে দেখবে আগেকার দিনে, এখন অতটা করে না, আগেকার দিনে মারা গেলে না দেখবে বুড়ো আঙুল দুটো বেঁধে দেওয়া হতো। আচ্ছা। বুড়ো আঙুল দুটো বেঁধে দেওয়ার কারণটা হচ্ছে যে মানে প্রাণটা বের হয় হচ্ছে আমাদের মাথা থেকে, বা দেখবে প্রাণ যখন বেরোয় না, প্রাণবায়ুটা মুখ থেকে বেরোয়, যেন মুখ হাঁ হয়ে যায়, হ্যাঁ বেরোয়, কিন্তু প্রবেশ করে কিন্তু মানে উপস্থ মানে যার স্ত্রীদের ক্ষেত্রে যোনি, পুরুষদের ক্ষেত্রে লিঙ্গের মাধ্যমে কিন্তু প্রবেশ করে। এই কারণে ওই বুড়ো আঙুল দুটো কিন্তু বেঁধে দেওয়া হয়, যাতে ওই জায়গাটা কিছুটা হলেও বন্ধ থাকে, প্রবেশ না করতে পারে। এই সায়েন্সটা কিন্তু আগেকার দিনে লোকেরা জানতো, ওই জন্য বেঁধে দেওয়ার প্রক্রিয়াটা ছিল, বা না জানলেও প্রক্রিয়া যেহেতু আছে, এতদিন ধরে নিয়ম চলে এসছে, ওই জন্য বেঁধে দেওয়া হতো। তো এই কারণে কিন্তু প্রেত শরীরকে বাধা দেয়া আর কি হয়, যে এই ইয়েটা। তো এই রকম এক্সপিরিয়েন্স কিন্তু মোটামুটি সবারই প্রাণ যাওয়ার পর হয়। কিন্তু যারা মোটামুটি পরলোক চর্চা, প্রেত চর্চা করেছে, যে মানুষের মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি কী ঘটে, তাদের কিছুটা এক্সপিরিয়েন্স থাকে, নলেজ থাকে, যে তারা এই জিনিসগুলো ঘটেছে জানে। তো তাদের ক্ষেত্রে মেনে নেওয়াটা অত বেশি কষ্টকর হয় না, তার কারণ হচ্ছে জানে বলে তারা কিছুটা মেন্টালি হলেও প্রিপেয়ার থাকে। তো সেই জিনিসটা আর কি দেখে। আবার অনেকে দেখে যে তার মৃত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের দেখে। আচ্ছা। হ্যাঁ, কারণ তারাও তো মারা গেছে, তারা হয়তো তখনও সূক্ষ্ম শরীরে আছে, নতুন জন্ম পায়নি, তারা এখনও পর্যন্ত প্রেত শরীরে ঘুরে বেড়াচ্ছে। কারণ এরকম কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে না যে কাউকে এতটা সময় প্রেত শরীরে থাকতে হবে, কাউকে থাকতে হবে না, বা জন্মের সঙ্গে সঙ্গেই মৃত্যুর সঙ্গে সঙ্গেই যে আবার নবজন্ম হয়ে গেল, এরকম কিন্তু মানে হয় না। এরকম কোনো সার্টেন নিয়ম নেই যে একে এতটা সময় প্রেত শরীরে থাকতে হবে বা হবে, এরকম কিন্তু হয় না। মানে সেটা কয়েকশো বছর, কয়েক হাজার বছর পর্যন্তও কিন্তু হতে পারে, আবার হয়তো কয়েকদিন পরেই হতে পারে। বিষয়টা হচ্ছে কে কতদিন পর্যন্ত মানে প্রেত শরীরে থাকবে, সেটা কিন্তু একটা জিনিসের ওপর ডিপেন্ড করে। কীরকম, যে প্রচণ্ড পরিমাণে মানে ম্যাটেরিয়ালিস্টিক জীবনে আসক্ত ব্যক্তি প্রেত শরীরে বেশি দিন পর্যন্ত, তত বেশি দিন পর্যন্ত থাকে। আচ্ছা, যেহেতু তাদের একটা ইচ্ছে চাহিদা বেশি, ইচ্ছে চাহিদা, আসক্তি, মেন কথা হচ্ছে আসক্তি, সংসারের প্রতি আসক্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ বাচ্চা, স্বামী, হ্যাঁ, সাজগোজ, শরীর, সবচেয়ে বেশি আকর্ষণ মানে আসক্তি কিন্তু আমাদের বডির উপরেই থাকে। যে যাই বলুক, বডির ওপর আসক্তি কিন্তু সবচেয়ে বেশি ইয়ে থাকে। ওই জন্য দেখবে খুব মানসিকভাবে খুব স্ট্রং ব্যক্তিও না, তার যদি হয়তো শরীরে কোনো জটিল রোগ টোগ ধরা পড়লো, তারা দেখবে খুব ভেঙে পড়ে। হয়তো অন্য কোনো কিছুতে ভেঙে পড়ে না, হয়তো তার অনেক টাকা পয়সার লস হয়ে গেছে, দারিদ্র জীবনযাপন করছে, খুব একসময় খুব অবস্থাপন্ন ছিল, কোনো কিছুতেই ভেঙে পড়ে না, একটা কনফিডেন্স বজায় থাকে। কিন্তু রোগ ব্যাধি হলে, মানে আলটিমেটলি মৃত্যু মানে তো ফিজিক্যাল বডিটার মৃত্যু, হ্যাঁ, সেইটার ভয় না মোটামুটি সবাই পায়। কারণ এই 84 লক্ষ জনি পেরিয়ে এসে তার বেসিক একটা আসক্তি কিন্তু শরীরের উপরেই থাকে। মানুষ যাই হোক, শরীরের প্রতি আসক্তি সবচেয়ে বেশি থাকে। তো সেইটা যখন নষ্ট হওয়ার ভয় হয়, তখন কিন্তু তার আসক্তি সবচেয়ে বেশি থাকে, শরীরের প্রতি আসক্তি সবচেয়ে বেশি। তো এই আসক্তি, সংসারের প্রতি আসক্তি, এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের প্রতি আসক্তি যার যত বেশি থাকে, প্রেত জীবন কিন্তু তার তত লম্বা হবে। আর আসক্তি যত কম থাকবে, তত কিন্তু মানে তত প্রেত শরীর তত কম সময় পর্যন্ত থাকবে। এবং আরও একটা জিনিসের ওপর নির্ভর করে, সেটা হচ্ছে ধরো সে কোনো একটা গর্হিত খুব খারাপ কোনো কাজ করে মারা গেছে, তার একটা কর্মফল ভুগতে হয়। তো সেই কর্মফলটা না এই প্রেত জীবনে ভুগতে হয়। প্রেত জীবনটা অ্যাকচুয়ালি খুব কষ্টের হয়। প্রেত জীবনটা খুব কষ্টের। কীরকম কষ্টের, যে যখন বেঁচে ছিল, ফিজিক্যাল বডিটা ছিল আর কি, তখন সে ফিজিক্যাল বডিটাকে ইউজ করে অনেক নিজের যে ইন্দ্রিয় তৃপ্তি সেগুলো করতে পারত। সাপোজ কেউ মাংস খেতে খুব ভালোবাসে, সেটা ফিজিক্যাল বডিটা আছে বলেই তো সে মাংসটা খেতে পারছে, কিন্তু প্রেত শরীরে তো আর সেটা সম্ভব নয়। কিন্তু ইচ্ছাটা, কামনার বাসনাটা কিন্তু থেকে যাবেই, কারণ কর্মফল কিন্তু প্রেত শরীরেও ছাড়বে না ওকে। কর্মফল কিন্তু ওকে ধাওয়া করে বেড়াবে, ওর সাথেই কিন্তু চলবে। কর্মফল আছে তার মানে তার প্রবৃত্তিও আছে, প্রবৃত্তি আছে তার মানে ইচ্ছাগুলোও আছে, মাংস খাওয়ার ইচ্ছা আছে, টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা আছে, যৌনতা করার ইচ্ছা আছে, সব ইচ্ছাগুলোই বর্তমান আছে, কিন্তু শরীরটা নেই, করতে পারছে না। এইটা একটা বিরাট বড় কষ্ট প্রেত শরীরের ক্ষেত্রে। মানে সেটা আমরা এই ফিজিক্যাল বডি নিয়ে বসে বুঝতে পারবো না।
প্রেত শরীরে এই কষ্টটা মানে অকল্পনীয় কষ্ট হয় প্রেত শরীরে যখন কেউ থাকে, প্রেতাত্মা হয়ে থাকে। তো সামনে সে দেখবে সব কিছু ঘটছে, মানে মনে করো সে খেতে খুব ভালোবাসে, হয়তো কোনো জায়গায় খাবার দাবার খুব সুন্দর খাবার দাবার সাজানো আছে, সেই সেখানে ঘুরঘুর করবে, তার প্রচণ্ড খেতে ইচ্ছা হবে কিন্তু খেতে পারবে না, খেতে পারবে না। এই কারণে এদের কষ্টটা আরও বেশি হয়। প্রেত জীবন খুব কষ্টের হয়। আচ্ছা, একটা বিষয় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ধরো এই যে মৃত্যু, আমাদের এই মৃত্যুটা আগের জন্মে আমরা কি করেছি তার উপর ডিপেন্ড করে কি পরের জন্মের মৃত্যুটা লেখা থাকে? কারণ আমরা দেখি যে কেউ খুব আরামসে, মানে মৃত্যু তো সবসময় বেদনাদায়ক, কিন্তু নর্মালি হঠাৎ করে দেখা গেল মারা গেল, রাত্রিবেলা ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখছি আমরা নেই। আবার কেউ খুব কষ্ট পেয়ে মারা যাচ্ছে, মানে ধরো ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি চলছে, সে জানে, মানে যা শরীরের কন্ডিশন জানে সে বাঁচবে না, কষ্ট পাচ্ছে, কিন্তু সে মৃত্যুটাও আসছে না। আসছে কখন? যখন একদমই তার শরীরে আর কিছু নেই, মানে যত কষ্ট ভুগে নিয়েছে তারপর। তো এটা কোথাও কি আগের জন্মের কোনো কার্মিক রিলেশনের জন্য পরের জন্মের মৃত্যু হয়? শুধু আগের জন্ম না, আগের যত জন্ম আছে তার একটা কিউমুলেটিভ এফেক্ট হয়। তার কিন্তু কিউমুলেটিভ এফেক্টে শুধু মৃত্যু না, আমাদের জীবনে সব কিছুই নির্ধারিত হয়। আচ্ছা, মানে শুধু মৃত্যু বলাটা ভুল, কীভাবে মৃত্যু হবে, ইভেন জন্ম থেকে শুরু করে যা কিছু, আমরা কীরকম মা বাবা পাবো, আমরা কীরকম ভাই বোন পাবো, আমরা কোন দেশে, কোন রাজ্যে, কোন জেলায়, কোন পাড়ার প্রতিবেশী পাবো, কোন পাড়াতে জন্মাবো, আমাদের মেধা কীরকম হবে, আমরা কত বেশি চিন্তা করতে পারবো, আমাদের মেধাটা, প্রতিভাটা কী প্রকৃতির হবে, কতটা হবে, ইভেন টাইম লাইনে পর্যন্ত। মানে ধরো আমি বলছি যে আজকের জন্মানো ভালো নাকি ব্রিটিশ ইন্ডিয়াতে বাংলায় জন্মানো ভালো, অবশ্যই এখন জন্মানো বেশি ভালো। হ্যাঁ, কোন টাইম লাইন জন্মে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ডিফাইন হয় আমরা আগের জন্মে কী কেমন করেছি, সব কিছু ডিফাইন হয়, শুধু মৃত্যু বলে না। হ্যাঁ, মৃত্যু তো বটেই, মৃত্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে ইভেন্ট আমাদের লাইফে। হ্যাঁ, দেখো মৃত্যু কি আগে যেটা বুঝতে হবে যে আমরা মৃত্যু নিয়ে প্রচণ্ড কিছু চিন্তা করি, ঠিক আছে, কিন্তু এই মৃত্যু অ্যাকচুয়ালি কি, মৃত্যু মানে আমাদের ফিজিক্যাল বডিটা যখন আমাদের এই যে সূক্ষ্ম শরীর, আমাদের কিন্তু 3 রকম টোটাল শরীর হয়, এই স্থূল শরীর, সূক্ষ্ম শরীর যেটাকে আমরা আত্মা বা জীবাত্মা বলি, আর একটা হচ্ছে কারণ শরীর, ঠিক আছে। এই কারণ শরীর বা কারণ শরীর নয়, সূক্ষ্ম শরীরটা কিন্তু আসল, এই স্থূল শরীরটাকে কিন্তু ও চালনা করে। এই স্থূল কিন্তু এই সব জিনিসের মতো, সব স্থূল জিনিসপত্রের মতো, তুমি একটা ফোন কিনেছো, ফোনটারও তো একটা এক্সপায়ারি ডেট আছে, যে এই টাইমের পর 5 বছর, 6 বছর, 7 বছর পর ফোনটা নষ্ট হয়ে যাবে। তেমনি এই আমাদের ফিজিক্যাল বডিটারও তো একটা এক্সপায়ারি ডেট আছে। এই এক্সপায়ারি ডেট যখন চলে যায় বা কোনো কারণে যদি আমাদের বডিটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়, এটা জানবে, মানে এই মৃত্যুটা হয়। মানে ফিজিক্যাল বডি নষ্ট হয়ে যাওয়া মানে হচ্ছে মৃত্যুর কিন্তু এর বেশি কোনো কিছু নয়। ফিজিক্যাল বডি নষ্ট হওয়া মানেই হচ্ছে মৃত্যু। এই মৃত্যুটা কিভাবে হবে, হ্যাঁ অবভিয়াসলি অনেক কিছুর উপর তো ডিপেন্ড করেই, ঠিক আছে। তো আমাদের এটা দেখতে হবে যে কার কর্মফল কীরকম আছে না আছে। ধরো খুব হরিফিক কর্ম করেছে, খুব ভয়ঙ্কর কর্ম করেছে, তখন তার মৃত্যুটাও অনেক সময় ভয়ঙ্কর হয়, যন্ত্রণাদায়ক হয়, পেনফুল হয়। হ্যাঁ, আবার দেখবে এই যে তুমি যে বললে যে রাত্রিবেলা ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছে, এটা নেই, তার মানে কি খুব নর্মাল ডেথ হয়েছে, খুব বেশি পেনফুল ডেথ হয়নি, তার মানে কি তার কর্মফল অত বেশি মানে খারাপ ছিল না, তাহলে তার ডেথটা পেনফুল হয়নি। হ্যাঁ, অনেক সময় আমরা এটাও দেখি যে খুব ভালো মানুষের পেনফুল ডেথ হয়েছে। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে হয়তো এই জন্মে সে খুব অনেস্ট, খুব পবিত্র জীবনযাপন করেছে, কিন্তু পাস্ট লাইফে, মানে পাস্ট লাইফ মানে শুধু আগের জন্ম বলছি না, আগের কোনো জন্মে খুব হরিফিক কর্ম করেছিল। হ্যাঁ, যেমন বিশ্বের ক্ষেত্রে বলেছিলেন যে মানে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমার 101তম আগের জন্মে চলে যাও, দেখবে যে তুমি খারাপ কর্ম করেছিলে। কোনো একটা, আমার ঠিক গল্পটা মনে পড়ছে না, কোনো একটা পিঁপড়েকে মনে হয় উনি একটা কাঠি দিয়ে মেরেছিলেন, সেই কারণে ওই 101 জন্ম পরে দেখো মহাভারতের যখন যুদ্ধ হলো, ভীষ্মকে সরসজ্জায় যেতে হলো, মানে কতখানি কষ্ট পেতে তাকে হয়েছে। ভীষ্মের জীবনটা কিন্তু ওভারঅল খুব পবিত্র জীবন, সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছেন, খুব অন্যায় কর্ম সেরকম কিছু করেননি, ঠিক আছে, কিন্তু তার এই ডেথটা তো পেনফুল হলো, মৃত্যুটা পেনফুল হলো।
তো এই জিনিসগুলো না অনেক জন্ম আগেরও কিন্তু আমাদের কর্মফল ভুগতে হয়, যেটা আমরা ভাবতেই পারি না। এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে, বা আমি এটা পডকাস্টের মাধ্যমে বলতে চাই যে অনেকে জানে, যে জিজ্ঞেস করে যে আমি অমুক ব্যক্তিকে জানি, সে তো খুব পবিত্র জীবনযাপন করেছে, তার সত্ত্বেও তাকে এই কষ্টগুলো কেন পেতে হচ্ছে। হ্যাঁ, তো এর উত্তরটা আর কিছুই নয়, আমরা আগের জন্মে না 101 জন্মে ভীষ্মকে এত কষ্ট ভোগ করতে ছিল, তাহলে আমরা কত না জানি কি করেছি। সেটা এই জন্মের শুধুমাত্র জাজমেন্টে বোঝা যাবে না যে আমরা কেন তার ভালো ফল বা মন্দ ফল ভোগ করছি, বোঝাই যায় না। আচ্ছা, তুমি অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি তোমায়। সেটা হচ্ছে যে এই যে যারা সুইসাইড করে তাদের আগের জন্মে কি করে থাকে যার জন্য এই জন্মে সুইসাইড করছে? দেখো, আগের জন্মে এরকম নির্দিষ্ট কিছু নেই যে এই কাজটা করে থাকলে এই জন্মে সুইসাইড করবে। অ্যাকচুয়ালি সুইসাইড তারাই করে যাদের প্রচুর পরিমাণে খারাপ কর্মফল এই জন্মে তাকে ভোগ করতে হচ্ছে। তার অ্যাস্ট্রোলজিক্যাল কিছু মানে কম্বিনেশন আছে চার্টে, সেটা আমরা বুঝতে পারি। সেইটা কিন্তু কর্মফলের মাধ্যমেই ডিটারমাইন হয়, কর্মফলের মাধ্যমেই কিন্তু আসে যে এই কাজগুলো করলে প্রচুর কর্মফল চেপে আসে। মানে কর্মফল যখন প্রচুর এসে জমে না, তখন বিষয়টা হচ্ছে এই ফিজিক্যাল বডির মধ্যে জীবাত্মা বা আত্মা যাই বলো, সে আর কিন্তু মানে থাকতে পারে না। আচ্ছা, থাকতে পারে না। তো তখন ও কোনো না কোনো কারণে একটা কিন্তু বডিটাকে ছাড়তে চায়। ওই জন্য দেখবে যে এই চিন্তাভাবনাগুলো আসে যে আমি দড়ি দিয়ে ফাঁসি দিয়ে ঝুলে পড়বো বা ট্রেনের সামনে ঝাঁপ দেবো। কোনো না কোনো কারণে ওর মনে হয় যে এই ফিজিক্যাল বডিটাকে যদি আমি নষ্ট করে দিতে পারি তাহলে বোধহয় মুক্ত হবো। যদিও তা হয় না, কিন্তু ওর সেন্সটা ওইভাবে কাজ করে। হ্যাঁ, এটার একটা মানে কারণও আছে। তার কারণ হচ্ছে যে এই যে মৃত্যুর মাধ্যমে না ফিজিক্যাল বডিটা নষ্ট হলে অনেকটা কর্মফল কিন্তু আমাদের হালকা হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, মৃত্যু হলে কর্মফলটা কিন্তু হালকা হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি আত্মহত্যার ক্ষেত্রে ঠিক অপোজিটটা হয়, কর্মফল চেপে যায় এসে। তার কারণ হচ্ছে দেখো, মানে প্রত্যেকটা ব্যক্তি একটা সার্টেন টাইম পিরিয়ড অবধি কিন্তু এই ফিজিক্যাল বডিটা ইউজ করার জন্য এসেছে, যেটাকে আমরা আয়ু বলি আর কি। সার্টেন টাইম পিরিয়ড অবধি এই বডিটাকে ইউজ করার জন্য এসছে। মনে করো ফর এক্সাম্পল কেউ 60 বছরের আয়ু নিয়ে এসছে, 50 ইয়ার্সে সে সুইসাইড করলো, তার মানে কি 10 বছর তাকে কিন্তু এই কর্মফলটা ভোগ করতে হবে। সেজন্য প্রেত শরীরে তাকে কিন্তু অত্যাধিক কর্মফল ভোগ করতে হবে। মানে 10 বছর তো করতেই হবে, যে 10 বছর ওর এখনও পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড বাকি ছিল, ওই 10 বছর কিন্তু তাকে ভোগ করতেই হবে। প্লাস প্রেত শরীরে যতটা ভোগ করার ছিল ততটা ভোগ করতেই হবে। এবার পরবর্তী জন্মে তার কর্মফল তো অবশ্যই চাপ চেপে যাবে, সেগুলো আমরা অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কম্বিনেশন দেখে বুঝতে পারি। আচ্ছা, আমি বলছি যে মানে কি এমন থাকলে, মানে এটা কি অন ক্যামেরা বলা যাবে যে কি এমন থাকলে তোমরা ভাবো যে এর সুইসাইড করার চান্সেস আছে? আর তার কি 100% হয়? মানে তুমি কি দেখেছো যে এর চান্সেস আছে আর সে করেছেও না? ওটা অনেক সময় ওই বলে না ফাড়া কাটিয়ে দিলে আর হয় না, মানে ফাড়া তো কাটানো যায় না, মানে ওই সময়টা সাবধান থাকলে আর হয় না, এরকমও হয়? দেখো, যতদূর আমার নলেজ আছে ফাড়া পুরোপুরি কাটে না। আচ্ছা, হ্যাঁ, মানে মনে করো কারোর ফাড়াতে পা কাটা যাওয়ার কথা ছিল, ফাড়া কাটালো মানে কি কর্মফলটা কিছুটা লুজেন আপ করে দিল, কিছুটা হালকা করে দিল কোনো কিছু ক্রিয়া করে। হ্যাঁ, তো তাতে কি হয়, পাটা কাটা যাবে না ঠিকই, তাতে পাটা অ্যাক্সিডেন্ট হয়তো ভাঙবে। হ্যাঁ, তাতে তাকে হয়তো 1 মাস 2 মাস বিছানায় শুয়ে থাকতে হবে, পাটা কাটা যাওয়ার থেকে তো ভালো। তো এই জিনিসটা হয়। এবার তোমার যেটা প্রশ্ন ছিল যে সুইসাইড করবে কিনা, বোঝা যায় কিনা, না আমি এরকম দেখিনি যে এর চকে দেখেছি সুইসাইড ছিল, সুইসাইড করেছে, এরকম আমি দেখিনি। তবে কিছু কম্বিনেশন আছে, আমি মানে আমার দেখা, ব্যক্তিগত দেখা না, কিছু কম্বিনেশন অবশ্যই আছে। যেমন অষ্টমপতি দ্বাদশপতির সংযোগ যদি লগ্নে থাকে বা লগ্নপতির সাথে খুব দুর্বল হয়, তাহলে তার একটা টেন্ডেন্সি থাকবে যে তার কোনো না কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ, এই মানে অ্যাক্সিডেন্টাল ডেথ বলতে আমি বলছি যে প্রিম্যাচিওর ডেথ, মানে অকাল মৃত্যু ঘটার যোগ কিন্তু তার খুব বেড়ে যায়। মানে আমি এটা একটা বেসিক একটা মানে ফর্মুলা বললাম, আর অনেক কিছু দেখতে হয়, আর অনেক কিছু ছকের মধ্যে বিচার করে দেখতে হয়। আমি অতটা ডিটেলসে আমি বলতে পারবো না। হ্যাঁ, তো এটাই। এই ধরো কেউ আবার মার্ডার করছে, হ্যাঁ, তাদের তো কর্মফল, মানে কর্ম তো খুবই বাজে, কারণ কাউকে খুন করছে, তো তাদের ক্ষেত্রে কি হয়?
মানে মৃত্যুর পরে কি হয় জিজ্ঞেস করছো? মৃত্যুর পরে না, মানে তাদের এই যে কর্মফলটা তারা বাজে একটা কর্ম করছে, তার কর্মফল কি কি হতে পারে, মানে পরবর্তী জীবনে বা তারপরই? দেখো, শুধু মার্ডার বলে না, যে কোনো ধরনের অপরাধ করলে না, সে অ্যাকচুয়ালি নিজের পায়ে নিজেই কুড়ুল মারে। কারণ তার এই কর্মফল, ঋণ জমে যাচ্ছে। মনে করো কোনো একজন ব্যক্তিকে হত্যা করলো, তাহলে যাকে হত্যা করলো না, তার কর্মফলের অনেকখানি ভাগ তার মাথায় এসে পড়লো, আচ্ছা, তার ঘাড়ে এসে পড়লো। এবার ওই জন্মে হোক বা পরের কোনো জন্ম হোক, নেক্সট জন্মেই যে হবে তার কোনো মানে নেই, পরের যে কোনো জন্মে হোক, ওই যে ব্যক্তিকে হত্যা করেছে তার কর্মফল কিন্তু তার ঘাড়ে এসে চাপবে, তার ভোগ্য কর্মগুলো কিন্তু তার এসে জমবে। এবং যে হত্যা হলো, মানে যে মারা গেল, তার কিন্তু কর্মফল অনেকটা কমে গেল, কিন্তু তার উল্টে ভালো হলো। হ্যাঁ, উল্টে কিন্তু ভালো, মানে কর্মফলের দিক থেকে মানে মানে এমনি তো হত্যা হ্যাঁ, হওয়া মানে ভালো নয়, হ্যাঁ, অবশ্যই তার একটা যন্ত্রণাদায়ক মৃত্যু হলো, কিন্তু এই মানে কর্মের ব্যালেন্সটা কিন্তু এইভাবেই হয়। কর্মের ব্যালেন্সটা কিন্তু এইভাবে কাজ করে যে ওর কর্মফল এর ঘাড়ে এসে চাপলো, এইভাবে আসে। এবার ধরো মার্ডার হলো না, কিন্তু এই যেটা বলছিলে যে অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে সে তো জানতো না তার অ্যাক্সিডেন্ট হবে, আচমকাই হয়ে গেল, তার ক্ষেত্রে আমি বলবো যে মানে কর্মফলের এটা তো কিছু নেই, তার কারণ হচ্ছে সেই নিজের কর্মফলেই এই অ্যাক্সিডেন্ট কর্মফলেই হয়েছে। হ্যাঁ, ও নিজের কর্মফলে হয়েছে। অ্যাক্সিডেন্ট সবসময় নিজের শুধু অ্যাক্সিডেন্ট, সব কিছুই। ধরো মানে এটা কি কোনো কিছু কোথাও লেখা আছে যে এই কর্মের ফলে পরবর্তীকালে অ্যাক্সিডেন্ট হতে পারে, বা এরকম কোনো ব্যাপার নেই? হ্যাঁ, এরকম হয়। ধরো আমরা অজান্তেও তো অনেক অন্যায় করে ফেলি, কিন্তু অজান্তে করা অন্যায়েরও কিন্তু আমাদের শাস্তি পেতে হয়। সেই কারণে আমাদের অজান্তেই, আমাদের চেষ্টা ছাড়াই এই অ্যাক্সিডেন্ট বা বড় কোনো রোগ ব্যাধি এগুলো আমাদের ঘাড়ে এসে পড়ে, সেইভাবে এগুলো কাজ করে। আচ্ছা, এরপর আমি একটু কর্মফল থেকে সরে, গাড়িটাকে একটু সরিয়ে, মৃত্যুর পর কি কি শাস্তি হয় সেইগুলোর দিকে আসে। হ্যাঁ, এই যে ধরো অনেকে পরকীয়া করে, আমি এটা দিয়েই শুরু করি। পরকীয়া করে, তাদের কি শাস্তি? দেখো, পরকীয়ার ক্ষেত্রে মানে আমাদের শাস্ত্রে বা যেমন বলি ভাগবতে বা বিশেষত গরুর পুরাণে এরকম বিভিন্ন ধরনের 28 রকমের নরকের উল্লেখ আছে, যে এই সার্টেন এই অন্যায়গুলো করলে, এই পাপগুলো করলে তাকে এই সার্টেন নরকগুলোতে যেতে হবে, পাঠানো হবে তাকে। বা বিভিন্ন যদি পাপ করে থাকে তাহলে সার্টেন পিরিয়ড অবধি এই নরকে থাকতে হবে বা এই নরকে থাকতে হবে, এরকম উল্লেখ আছে। হ্যাঁ, তো সেই রকম ধরো পরকীয়ার ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন ধরনের নরক আছে, একাধিক নরক আছে, মানে পরকীয়ার জন্য নির্দিষ্টভাবে এই একটাই নরক এরকম নয়। যেমন ধরো অন্ধতমিশ্র নরকে পাঠানো হয়, বা সংদর্শন বলে একটা নরক আছে। হ্যাঁ, তারপর আর একটা খুব ভয়ঙ্কর নরক আছে, তপ্তমূর্তি বলে একটা নরক আছে। তপ্তমূর্তি নরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় যারা এক্সট্রা ম্যারিটাল বা পরকীয়া, যেটা তুমি বলছো, যে পুরুষদের ক্ষেত্রে একটা আর নারীদের ক্ষেত্রে একটা মানে ধাতুর একটা কোনো বডি থাকে, সে অত্যন্ত গরম, সেইটার সাথে তাকে সম্ভোগ করতে বাধ্য করা হয়। হ্যাঁ, সেইটার সাথে সম্ভোগ করতে, মানে বললো না, তপ্তমূর্তি নামের মধ্যে থেকেই বুঝতে পারছো যে কীরকম ভয়ঙ্কর, তার সাথে করতে বাধ্য করা হয়। এরকম ভয়ঙ্কর শাস্তির উল্লেখ আছে। বিভিন্ন পাপের জন্য আলাদা আলাদা রকম শাস্তির উল্লেখ কিন্তু আমাদের 28 রকমের টোটাল নরকের বর্ণনা গরুর পুরাণে আছে। মানে এইটা ছাড়া আর কি কি শাস্তি আছে? এইটা ছাড়া আর মানে এই পরকীয়ার জন্য বলছো? পরকীয়ার জন্য দেখো আর অন্ধতমিশ্র নরক আছে। ওটাই কি শাস্তি? অন্ধতমিশ্র নরকের মধ্যে যে দীর্ঘদিন পর্যন্ত ক্ষুধা তৃষ্ণাতে ফেলে রেখে তাকে একটা কি বলবো, প্রচণ্ড রকমের কাঁটাওয়ালা একটা মানে গাছের মধ্যে তাকে বেঁধে রাখা হবে, এবং সেই গাছটার মধ্যে তাকে টানা হবে, তাতে তার শরীর ক্ষতবিক্ষত হবে, কিন্তু মৃত্যু হবে না। কারণ মৃত্যু তো শুধুমাত্র মৃত্যু লোকে ঘটবে, মানে যেখানে আমরা আছি মৃত্যু লোকে ঘটবে, কিন্তু ওখানে তো প্রেত শরীরের তো কখনো মৃত্যু হবে না, কিন্তু যন্ত্রণা ভোগ করতে হবে। হ্যাঁ,
অত্যন্ত যন্ত্রণা ভোগ করতে হবে, এবং ওই যমদূতেরা, হ্যাঁ যমদূতেরা বা যমরাজের যারা কর্মী আছে তারা অত্যন্ত প্রহার করবে, কাঁটাওয়ালা মুগুর টাইপের দিয়ে প্রহার করবে। এই ধরনের বিভিন্ন ধরনের অত্যন্ত ভয়ঙ্কর ঘৃণ্য রকমের শাস্তি আছে। এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের পাপের শাস্তি আছে, তার বিভিন্ন ধরনের কিছু শাস্তি আছে। বিভিন্ন ধরনের পাপের শাস্তি বলতে গিয়ে আমার মনে পড়লো, যেমন ধরো এখন এখন একটা জিনিস দেখবে যে প্রচণ্ড রকমের বিকৃত কামনা বাসনার একটা খেলা কিন্তু চলছে, হ্যাঁ। যেমন ধরো স্বামী স্ত্রী প্রচণ্ড পরিমাণে বিকৃত কামনা বাসনা, যেমন আমি অন ক্যামেরা বলতে একটু হেজিটেটই করছি, যে বিকৃত কামনা বাসনা যেগুলো করা হয়, যেমন পর্ন ইন্ডাস্ট্রিতে যেরকম দেখা যায় আর কি, মোটামুটি অ্যাডাল্টরা সবাই জানে বিষয়গুলো। তো এই ধরনের যারা কাজকর্ম করে তাদের জন্য লালাভাক্সা বলে একটা আলাদা কিন্তু নরকের উল্লেখ আছে। মানে স্বামী স্ত্রী করলেও সেটা, স্বামী স্ত্রী করলেও সেটা, আচ্ছা স্বামী স্ত্রী করলেও সেটা হবে, মানে ওই বিকৃত যৌনতা কামনা যেগুলো, আমার অন ক্যামেরা বলতে একটু হেজিটেশনই হচ্ছে, মানে যারা অ্যাডাল্ট তারা বুঝে যাবে ব্যাপারটা, হ্যাঁ। তো এই বিকৃত কামনা বাসনার যারা করছে আর কি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই লালাভাক্সা বলে এক ধরনের মানে নরকের উল্লেখ আছে, যেখানে কি হয় যে একটা পুঁজ, রক্ত, বীর্য, ইভেন মেনস্ট্রুয়েশনের পরে যে যে লিকুইডটা বেরোয় মেনস্ট্রুয়েশনের সময়, সেই লিকুইডে ভর্তি একটা নদী থাকবে, সেই নদীতে তাকে নিক্ষেপ করাবে এবং সেগুলো গিলতে তাকে বাধ্য করাবে ফোর্সফুলি। মানে এরকম নরকের কথা তুমি চিন্তা করতে পারছো? মানে আমাদের ঋষির মুনিরা কত বেশি অ্যাডভান্স ছিলেন যে এই জিনিসগুলো, তারা তত্ত্বগুলো তখন জানতে পেরেছিলেন, হ্যাঁ। তো এই ধরনের যন্ত্রণা ভোগ কিন্তু নরকের উল্লেখ আছে আমাদের গরুর পুরাণে। তো এগুলো বিভিন্ন পাপের জন্য বিভিন্ন শাস্তি খুব, এবং সেগুলো প্রচণ্ড হরিফিক, ভয়ঙ্কর। আচ্ছা, মানে এইটা তো গেল নয় পরকীয়া বা এই রিলেটেড। এবার আমি বলি, এই যে আজকাল আমাদের না, গোটা বিভিন্ন রাজ্যেই বিভিন্ন দেশেও দেখা যায় যে দুর্নীতি হয়, হ্যাঁ। আমাদের রাজ্যে বেশি অবভিয়াসলি। তো এই দুর্নীতির জন্য কি কোনো শাস্তি আছে? হ্যাঁ, নির্দিষ্ট করে, একদম নির্দিষ্ট করেই আছে। দুটো স্পেশালি নরক আছে, একটা হচ্ছে শুকরমুখ নরক, আর একটা হচ্ছে বৈতরণী। শুকরমুখ নরকটা খুব ভয়ঙ্কর। যেমন আখ পেশাই হয়, দেখেছো? আখের রস বিক্রয়, আখ পেশাই করে, আখটাকে দুটো মানে ইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে তা মানে পিষে দেয়, আর সেখান থেকে রস বেরিয়ে আসে। তো এই প্রেত শরীরটাকে ওই রকমভাবে আখের মতো, মনে করো আখের রস বের করার একটা মেশিন, ওইখানে ঢুকিয়ে দেওয়া হয়। যারা এই ধরনের পাপ, মানে স্পেসিফিক্যালি দুর্নীতি বলতে শুধুমাত্র নেতামন্ত্রীদের দুর্নীতি নয়, মানে দুর্নীতি বলতে অনেকেই কিন্তু দুর্নীতি করে। যেমন মনে করো কোনো সরকারি অফিসার, সেও তো দুর্নীতি করছে, ঘুষ নিচ্ছে বা কিছু করছে, তাকেও কিন্তু এই ধরনের নরকে নিক্ষেপ করা হবে। বা মনে করো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে যে পরিমাণ টাকা নিচ্ছে সেই কিন্তু তার বদলে সে একটা খারাপ প্রোডাক্ট দিচ্ছে, তার মানে কি এক ধরনের জনগণকে ঠকানো হলো, শোষণ করা হলো, তাদেরকেও শুকরমুখ নরকে কিন্তু নিক্ষেপ করা হবে। আর বৈতরণীটাও অনেকটাও তাই। বৈতরণী হচ্ছে একটা নদী, তো ওই নদীতে রক্ত, পুঁজ, এই ধরনের মানে খুব ঘৃণ্য লিকুইড দিয়ে ভর্তি একটা নদী, সেখানে নিক্ষেপ করা হবে। যমরাজরা মারতে মারতে তাদের মানে ইয়ে করবে। কিন্তু সবচেয়ে পেনফুল কী জিনিস, যে ওখানে মৃত্যু হবে না, কারণ মৃত্যু তো শুধু ফিজিক্যাল বডিটার হয়, কেন ওখানে তো মৃত্যু হয়, ওরা তো মৃত্যুর লোক নয়, প্রেত লোক, তো ওখানে তো মৃত্যুর কোনো প্রশ্ন ওঠে না। তারপর ধরো এই যে আমরা বলি নিজেদের কথা, যে আমরা এই যে আমিষ খাচ্ছি, হ্যাঁ, তো তার জন্য আমি শুনেছি একটা শাস্তি আছে। তাদের জন্য কুম্ভীপাক নরক আছে, কুম্ভীপাক নরক বিশেষ করে, মানে অপরিচিতে যেটা দেখিয়েছিল। হ্যাঁ, অনেকটা হ্যাঁ, ওই যে অ্যাকচুয়ালি অপরিচিতটা তো গরুর পুরাণের উপর বেস করেই তৈরি করা হয়েছিল। তো ওই কুম্ভীপাক নরকটা হচ্ছে, ওখানে দেখানো হয়েছিল সিনেমাটার মধ্যে, যে একটা বড় একটা কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে তাকে ভেজে ফেলা হচ্ছে, হ্যাঁ, অনন্তকাল ধরে ভাজা করা হবে, যতক্ষণ না তার কর্মফলটা ক্ষয় হচ্ছে, হ্যাঁ, কারণ কর্মফল না ক্ষয় হলে তাকে নতুন জন্ম দেয়া যাবে না।
হ্যাঁ, তো এই শাস্তি কিন্তু ভয়ঙ্কর। তো শুধুমাত্র মানে আমি সাহার না, পশু পাখিদের যে কোনো রকমভাবে যারা কষ্ট দেয়, যে কোনোভাবে কষ্ট দেয়, তাদের কিন্তু এই শাস্তি আছে। হয় হ্যাঁ, এবার পশু পাখিদের ভালোবাসে না, আবার কষ্টও দেয় না, কোনো ব্যাপার নয়, তাহলে তাদেরকে এই নরকে নিক্ষেপ করা হবে না। কিন্তু যারা পশু পাখিদের হয়তো সে আমি সাহারি নয়, কিন্তু পশু পাখিদের যে কোনো রকমভাবে কষ্ট দিচ্ছে। কারণ বাইরে দেখবে কোনো কিছু নেই, হঠাৎ কুকুরকে একটা ঢিল মেরে দিল, বা বিড়ালকে একটা ঢিল মেরে দিল মজার ছলে। তো এই নরকে তাকে কিছু সময় থাকতে হবে, শাস্তি ভোগ করতে হবে, কুম্ভীপাক এবার নরক। তুমি বললে যে এখানে কর্মফল হ্রাস করা হয় বা শেষ করে দেওয়া হয় যে কর্মটা ও করে এসছে, তাহলে এখানে তো একটা ক্ল্যাশ হচ্ছে, যেটা হচ্ছে ধরো পরের জন্মে যখন জন্মগ্রহণ করছে তখন আমরা বলছি কি আগের জন্মের কর্ম করছি সেই কর্মফল পাচ্ছি। তো যদি আমরা উপরে গিয়ে কর্মফল সব রাশি করে আসি বা শেষ করে আসি, তাহলে কেন আগের জন্মের কর্মফলটা হ্যাঁ, পাচ্ছি? এবার দেখো বিষয়টা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডিতে জন্ম হতে গেলে একটা লিমিট পর্যন্ত কর্মফল নিতে পারেও এই ফিজিক্যাল বডিটা। হ্যাঁ, মনে করো প্রচণ্ড অতিরিক্ত কর্মফল আছে, তাহলে তার জন্মটাই হবে না। কারণ এই ফিজিক্যাল বডির একটা কর্মফল নেওয়ার কিন্তু একটা লিমিট আছে। সেই লিমিট অবধি ওই কর্মফলটা মিনিমাইজ করে, মানে এই যে নরকে হেনা তেনা শাস্তির কথা বললাম আমি, এটসেট্রা এটসেট্রা, এই শাস্তিগুলো দিয়ে দিয়ে অ্যাকচুয়ালি তার ভালোর জন্যই করা হচ্ছে। এই ফিজিক্যাল বডিতে যাতে এটার জন্মটা হয়, তার জন্য এই শাস্তিগুলো দিয়ে দিয়ে, শাস্তি না হলে কর্মফল হবে না, এই জন্ম হবে না। আচ্ছা, তো এই জন্মটা ওই কারণেই কিন্তু দেওয়া হচ্ছে, মানে শাস্তিটাও কিন্তু ওই কারণেই দেওয়া হচ্ছে। তো শাস্তিটা দিয়ে 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 তার এই কর্মফলটাকে কমানো হয়, তারপর এই জন্মটা দেওয়া হয়। তারপর জন্ম যখন হয়ে গেল, তখন তার নিজস্ব ইচ্ছা কিছুটা আছে যে আমি অন্যায়টা করব কি করব না, এই ভাবটা একটা। প্রসঙ্গক্রমে একটা ছোট্ট একটা জিনিস বলে দিই, যে অনেকের প্রশ্ন আছে যে আমরা আগের জন্মে কি পাপ করেছি, তার তো আমরা বুঝতে পারছি না কি পাপ করেছি যে তার শাস্তি ভোগ করছি, নাহলে তো আবার ওই পাপটা করব। যদি আমরা পাপটা জেনে যাই, তাহলে আর তো ওই অন্যায়টা করব না। বিষয়টা হচ্ছে এই পুরো জগৎটা, ইউনিভার্সটা বানানো হয়েছে কিন্তু কি বলবো, কর্মফলের সিদ্ধান্তে, যাতে জন্ম মৃত্যু এই জিনিসটা চলতে থাকে, এই জন্য কিন্তু বানানো হয়েছে। জন্ম মৃত্যু কর্মফল কেটে গেলেই কিন্তু আর জন্ম হবে না, তখন কিন্তু মানে ব্রহ্ম দর্শন হবে বা ঈশ্বর দর্শন হবে, যে ভাষায় বলে ঈশ্বর দর্শন হবে, ব্রহ্ম দর্শন হবে, আর তার কিন্তু জন্ম হবে না। তার আগে পর্যন্ত কিন্তু এই খেলাটা চালিয়ে যাবে। এবং দুঃখের বিষয়, ঈশ্বর নিজেই কিন্তু এই খেলাটা বানিয়েছেন, জন্ম মৃত্যুর কর্মফল এই জিনিসগুলো বানিয়েছেন যাতে এই ইউনিভার্সটা চলতে থাকে। জন্ম মৃত্যুর খেলা, মনে করো কেউ জেনে গেল যে তার এই জন্মে আগের এই পাপগুলো করেছে বলে, অন্যায়গুলো করেছে বলে সে আর সেই জন্মে এই পাপগুলো ভোগ করছে, এই কর্মফলগুলো ভোগ করছে, তাহলে কী হবে, সে তো আর ওই কাজগুলো করবে না। তার ফলে কি কর্মফল আস্তে আস্তে কমতে থাকবে। কর্মফল আস্তে আস্তে কমতে কমতে কী হবে, একসময় কর্মফল জিরো হয়ে যাবে। তখন কী হবে, কর্মফল যখনই জিরো হয়, তখন আর তার জন্ম হয় না, তখন তার ঈশ্বর দর্শন হয়। এইভাবে যদি সবাই জেনে যায় তা সে কি আগের জন্মে পাপ করেছে এবং নিজেকে রেকটিফাই করে নেয়। কথাগুলো শুনতে খুব মানে একটু উইটি লাগলেও বিষয়টা কিন্তু এটাই, যে কর্মফল কেউ যদি জেনে যায়, তাহলে তো আর সে কাজই মানে সে অন্যটাই করবে না। কর্মফলের সিদ্ধান্তটাই নষ্ট হয়ে যাবে, আর পৃথিবীতে কোনো জীবের জন্ম হবে না, আর ইউনিভার্সটাও থাকবে না। এবার আমি আবার একটু ওই ইয়ের দিকে, শাস্তির দিকেই আবার চলে আসি, আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম। এই যে চুরি করছে, মার্ডার করছে, এদের জন্য কি শাস্তি লেখা? দেখো, চুরি মার্ডার এগুলো এক্সক্লুসিভলি কোনো একটা নরক নেই। বিভিন্ন কারণে মানুষ চুরি করে, বিভিন্ন কারণে মার্ডার করে, এই বিভিন্ন ধরনের, যেমন তমিশ্র নরক, অন্ধতমিশ্র নরক, সন্দর্শন, তারপর সংদর্শন মানে অ্যাকচুয়ালি সাপের দংশন। হ্যাঁ, সাপের দংশন মানে মনে করো যারা কোনো গণহত্যা করেছে, মানে একসাথে বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে, সেটা তো একরকম মার্ডার, শুধু মার্ডার নয়, ওটা গণহত্যা, জেনোসাইড। এই করলো, তাদের ক্ষেত্রে ওই সংদর্শন নরক মানে হচ্ছে যে ওখানে একটা সাপে ভর্তি একটা ঘরের মধ্যে তাকে ভরে দেওয়া হবে, এবং সেই সাপ, এবং শুধু সাপ নয়, অন্যান্য অনেক একাধিক সরীসৃপ, তাদেরকে কিন্তু ওই
মৃত ব্যক্তির আত্মাকে অনবরত দংশন করে চলবে। এবার মনে করো যে একসাথে 100টা সাপ তোমাকে কামড়াচ্ছে, তাহলে তোমার কীরকম লেভেল? একটা সাপ কামড়ালেই আমরা যেন প্রাণ বেরিয়ে যায় অবস্থা। হ্যাঁ, কিন্তু একসাথে 100 সাপ কামড়ালে কীরকম ভয়ঙ্কর যন্ত্রণা হবে চিন্তা করো, কিন্তু মৃত্যু হবে না। তো সেই শাস্তি এভাবে আছে। এছাড়াও আরেক ধরনের শাস্তি আছে যে যারা জনগণকে ধরো জনগণ শুধু বলবো না, কাউকে বিষ খাইয়ে মেরেছে, হত্যা করেছে, বিষ খাইয়ে হত্যা করেছে, তাদের ক্ষেত্রে একটা নরক আছে, আমি নরকটার নাম ভুলে যাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইখানে একটা শাস্তি আছে যে তাকে জোর করে গলিত লোহা, মানে গলিত ধাতু, গলে যাওয়া গরম ফুটন্ত লোহা গলে গেলে সেইটা তাকে ফোর্সফুলি তাকে গেলানো হবে। এটাও হতে পারে যে যারা ধরো মানে এই শাস্তিটা এখন তো আর বিষ খাইয়ে ব্যাপারটা নেই, এখন হয়েছে এই যে ব্ল্যাক ম্যাজিক করে কাউকে মেরে দিচ্ছে, বা এর ক্ষেত্রেও হয়তো হতে পারে। হ্যাঁ, দেখো ব্ল্যাক ম্যাজিক কিন্তু এটাও আছে যে সাপোজ কিছু একটা খাইয়ে দিল, হ্যাঁ, তারপর সে তার বশ হয়ে গেল, মানে যেটা বশীকরণ বলে আর কি। কিছু একটা যেমন ধরো জলের মাধ্যমে বা মিষ্টির মাধ্যমে খাইয়ে বশীকরণ, কিছু খাইয়ে বশীকরণ করলো, সেটা একই ক্ষেত্রে বিশেষ সমানই হয়। তো সেই ক্ষেত্রে তাদের এই নরকে এই শাস্তি হবে। আর ধর্ষণের ফলে? ধর্ষণের ক্ষেত্রে অবভিয়াসলি অন্ধতমিশ্র নরকেই তাকে পাঠানো হবে। অন্ধতমিশ্র নরকটা মেনলি ওইটাই, শুধু ধর্ষণ বলে নয়, মানে যে কোনো স্ত্রীলোককে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন সংসর্গে বাধ্য করাকে। এবার আমাদের কর্মফল হলো নরকের শাস্তি নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আসি একটু ভূত প্রেতে। আমাদের চ্যানেলে যখনই ভূত প্রেত নিয়ে আলোচনা হয় তখন পিকটা নেয়। যাই হোক, যে কোনো চ্যানেলেই এখন তো ইউটিউবে এটাই বেশি চলছে ট্রেন্ডিংয়ে। এই যে আমরা দেখি বা শুনি, এটা আমি আগেও জিজ্ঞেস করেছি অনেক তান্ত্রিককে, তোমাকেও তোমার পার্সপেক্টিভটা জিজ্ঞেস করছি, যে এই যে বলে যে রাত্রিবেলা বা দুপুরবেলা মেয়েরা চুল খোলা রাখতে নেই, মেয়েদের চুল খোলা রাখতে নেই, যেখানে সেখানে বাথরুম করতে নেই। হ্যাঁ, সেন্টের ফলে প্রেতরা বেশি অ্যাট্রাক্ট হয়। এগুলো মানে এগুলোর পেছনে লজিকটা কি, মানে কেন হয়? দেখো, প্রথম কথা এই আমি এতক্ষণ আমরা যে প্রেত শরীরের প্রেত লোকের কথা বললাম, তাদের মধ্যে কিন্তু সবাই এই জিনিসটা করতে পারে না। বিশেষ করে ভয়ঙ্কর কিছু প্রেত যারা থাকে, বিশেষ করে একাধিক কোনো ভয়ঙ্কর কাপালিক বা তান্ত্রিক বা অঘরী, এরা যখন মারা যায় না, তখন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় যে কোনো কারণে তার কর্মফল এত বেশি হয়ে আছে যে তারা খুব পাওয়ারফুল আর কি, প্রেত শরীরও প্রচণ্ড পাওয়ারফুল, তারা কতগুলো জিনিসে কিন্তু অ্যাট্রাক্ট হয়। সেই তার মধ্যে একটা জিনিস হচ্ছে দেখো মৃত পশু পাখির ব্যক্তি বা ধরো মৃত শুধু পশু পাখি না, মানুষের শরীর। হ্যাঁ, মানে মনে করো এবার দেখো সবারই তো সব দেওয়া হয় না, মনে করো কোথাও একটা মেরে তাকে পুঁতে ফেলে রাখা হয়েছে, তাদের তো শ্রাদ্ধকর্ম বা কিছু হয়নি, যে ধর্মেরই হোক না কেন, সে তার শ্রাদ্ধকর্ম বা তাদের ধর্মে যে রীতি রেওয়াজগুলো আছে সেগুলো করা না হলে তার আত্মার মুক্তি হয় না বা কিছু ওইখানে রয়েছে। হ্যাঁ, এইগুলোর যেখানে থাকে তারা সেই জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হয়। বাস্তুতে এমন কিছু জিনিস আছে যেগুলো করলে কিন্তু প্রেতাত্মারা অ্যাট্রাক্ট হয়। যেমন অনেকে আছে, আমি দেখেছি যে রাত্রিবেলা এঁঠো বাসন যদি ফেলে রাখে, এঁঠো বাসন শুধু নয়, তার মধ্যে যদি আবার কোনো আমিষের এঁঠো থাকে, অর্থাৎ মাংসর হাড় বা কাঁটা, মাছের কাঁটা এগুলো রেখে দেয়, হ্যাঁ, তাহলে সেগুলোর দ্বারা কিন্তু প্রেতাত্মারা খুব প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড হয়। তারপর আরেকটা জিনিস, সুগন্ধির প্রতি অ্যাট্রাক্টেড হয়। সুগন্ধি মানে যে কোনো সুগন্ধি না, অ্যালকোহলিক যে সুগন্ধিগুলো আছে, অ্যালকোহলিক সেন্ট যেগুলো সাধারণত ব্যবহার হয়, এই অ্যালকোহলিক সেন্টের দ্বারা কিন্তু তারা অ্যাট্রাক্টেড হয়। আচ্ছা, হ্যাঁ, অ্যালকোহলিক সেন্ট, ওই জন্য সেন্ট যেটা ব্যবহার করা উচিত নন অ্যালকোহলিক করা উচিত। হ্যাঁ, আতর বা সামথিং এগুলো যেগুলো এসেন্সিয়াল অয়েল, আতর এগুলো এই ব্যবহার করতে পারে। সুগন্ধি বলতে যেগুলো অ্যালকোহলিক সুগন্ধি, মানে অ্যালকোহল একটা বিশেষ অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু ওদেরকে মানে আর কি দেয়, যেটুকু আমি জানি এগুলো কিন্তু দেয়। তারপর এই চুল খুলে রাখার ব্যাপারটা না, চুল হচ্ছে মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, চুল হচ্ছে একটা কিন্তু একটা বডিতে ঢোকার কিন্তু একটা রাস্তা। আচ্ছা, ওই জন্য চুল খুলে রেখে কোনো নির্জন স্থানে, বিশেষ করে রাত্রিবেলা নির্জন স্থানে অন্ধকার জায়গায়
যাওয়াটা ঠিক নয়। তার কারণ হচ্ছে প্রেতাত্মারা ওই জায়গাগুলো বেশি পছন্দ করে, মানে এটা নির্জন জায়গা, ওরা কিন্তু খুব কোলাহল হচ্ছে এইরকম জায়গায় খুব একটা ওরা থাকতে পছন্দ করে না, ঠিক আছে? তো ওই জিনিসগুলো ওরা পছন্দ, যেখানে ওদের থাকার জায়গা সেখানে এগুলো করলে যায়। আমি একটা মেয়েকে চিনতাম, তার নাম অবশ্যই বলবো না। সে মানে আর কি তার বাড়ি ফিরতে গেলে একটা কবরস্থানের পাশ দিয়ে আসতে হয়। হ্যাঁ, তো মেয়েটা কী করেছিল, একটা কালো ড্রেস পরেছিল, পোশাকটা কালো পরে, সামথিং কালো চুড়িদার বা কিছু একটা পরেছিল, এবং অবশ্যই তার চুলটা খোলা ছিল। এবং ঘটনাচক্রে সেদিন কিন্তু অমাবস্যা ছিল, অমাবস্যার রাতও বলবো না, সন্ধেবেলা, রাস্তাটা নির্জন ছিল। ওইখান দিয়ে এসছে, আসার সময় সেরকম কিছু ফিল করতে পারিনি। বাড়িতে এসে প্রচণ্ড পরিমাণে ভমিটিং, চোখ টোক উল্টে যাওয়া এরকম, মানে, এবং কেউ মনে করতে পারে যে ওই দিন কিছু একটা হয়েছিল বা কিছু। ডাক্তারের কাছে নিয়ে গেলো, ডাক্তার কিছু বুঝতে পারছে না, আচ্ছা, ডাক্তার কিছু বুঝতে পারছে না। এবং অবশেষে ওদের বাড়িতে কাজ করতেন এক পরিচারিকা, ও এটা বলেছে যে কিছু একটা করতে গেলে, যাক আমি কুসংস্কার প্রমোট করছি না, আমি যে ঘটনাটা শুনেছি সেটাই বলছি এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ও মানে একজন ওঝার কাছে নিয়ে গেল, এবং ওঝা সামথিং কিছু করেছিল, তারপর সেটা হয়ে গেছিলো, এবং বলেছিল যে তুমি কখনো কিন্তু ব্ল্যাক ড্রেস পরবে না। ব্ল্যাক ড্রেস পরলে সে ব্ল্যাক ম্যাজিকের, মানে হি অর শি ইজ ভেরি মাচ প্রোন টু ব্ল্যাক ম্যাজিক। মানে তার উপর ব্ল্যাক ম্যাজিক খুব সহজে করা যায়, ব্ল্যাক ম্যাজিক বা বশীকরণ এগুলো খুব সহজে করা যায়। মানে কেউ, মানে যদি এমন কোনো ব্যক্তি আছে যে জানে, তাকে খুব সহজে করা যেতে পারে। কিন্তু এই যে এখনকার সব জেনারেশন, মেয়েরা যে ব্ল্যাক আমিও পড়ি সেক্ষেত্রে, হ্যাঁ, এবার আমার যেটা মনে হয় অরাটাও ডিপেন্ড করে, আমি ওটাতেই আসছিলাম যে কারোর যদি খুব স্ট্রং হয়, অরাটা আসে না কর্মফল থেকে, অরা যদি কারোর খুব স্ট্রং হয়, তাহলে তাকে করতে সেরকম বড় কোনো তান্ত্রিক লাগবে, তাকে বশীকরণ করতে সেরকম বড় তান্ত্রিক লাগবে। হ্যাঁ, তো হবে না যে তা নয়, তাকে করতেও সেরকম আর কি স্ট্রং কোনো ক্রিয়া করতে হবে। তবে আমি সাজেস্ট করব যে ব্ল্যাক বা ব্রাউন এই ধরনের কালারগুলোকে মানে যতটা সম্ভব অ্যাভয়েড করা, বিশেষত রাতে অ্যাভয়েড করা। শুধু ভূত প্রেত ধরার ব্যাপারটা নয়, এই ব্ল্যাক ম্যাজিক হওয়ার ব্যাপারটাও কিন্তু তার মধ্যে চলে আসে, মানে এই জিনিসগুলো আর কি আসতে পারে। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে, আমি কোনো কুসংস্কার প্রমোট করছি না, মানে অ্যাকচুয়ালি আমি নিজেও এই জিনিসগুলো জানি না, মানে আমি করিও না, জানিও না। আমি বিভিন্ন জনের মুখে যে ঘটনাগুলো শুনেছি, সেই ঘটনাটা আর কি ডেসক্রাইব করলাম। ভূত প্রেত এই যে ধরো যেটা বলে যে একটা জায়গায় ধরো আমরা যখন তান্ত্রিকের ঘটনা শুনি, আমরা তো বিভিন্ন জায়গায় ঘটনা শুনি, আমাদের আর একটা চ্যানেল আছে হরার মাইন্ডস, ভাই শান্তদীপ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, আমাদের ওই চ্যানেলে যখন ম্যাক্সিমাম ঘটনা আমরা শুনি, এক তো তান্ত্রিক কেউ চালন করেছে প্রেতদের, আর দ্বিতীয়ত শুনি যে সেই কাপল বা কেউ কোনো একটা জায়গায় গেছিলো, কিছু একটা ছিঁড়েছে বা কিছু একটা করেছে, তার জন্য ওই ভূতটা ওকে বশ করেছে বা ধরেছে। তো এইগুলো কেন করে, মানে ওর জায়গায় কিছু মানুষ তো আর জানে না অ্যাকচুয়ালি কে কোথায় আছে, মানুষ নিজের মতো করছে। ধরো কোথাও পাতা আছে, পাতা ছিল বা ফুল ছিল, বা কোথাও একটা আমাদের যেমনি একটা ঘটনা এসেছিলো, সামান্য একটা পুকুর ধারে এরকম জল ছিটিয়েছে, আর যেই জল ছেটানোটা একটা পাথরের মধ্যে বা ওখানটা পড়েছে, সেইখানে নাকি সেই পেতরা ছিল। তো সেখান থেকে ওদের পছন্দ হয়নি আর মেয়েটিকে অ্যাটাক করেছিল। হ্যাঁ, এরকম এই ধরনের মানুষ তো জানবে না, তারা তো দেখতে পাচ্ছে না। দেখো, এবার আমি আরেকটা এই উত্তরের প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন করি। সাপোজ আমরা না জেনেও তো এমন অন্যায় অনেক করে ফেলি, কিন্তু কেন করি? শুধুমাত্র এই ভূত প্রেতের ব্যাপারটা নয়, আমরা না জেনেও অনেক সময় কাউকে ক্ষতি করে ফেলি। হ্যাঁ, না জেনেও অনেক সময় ক্ষতি করে ফেলে তাদের থেকে নিজের বিপদ ডেকে আনি। এইগুলো ঘটে কেন? আমাদের কর্মফল আমাদেরকে ওই জায়গাটা নিয়ে যায়। আমাদের শেষে ওই একটাই জিনিস আসবে, আমাদের জীবনে যা কিছু ঘটছে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু কর্মফল, আমাদের কর্মফল নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলি, ঋণানুবন্ধন বলে একটা ব্যাপার আছে, কর্মের ঋণ প্রত্যেক
যার যার সাথে জুড়ে আছে তার সাথে যেরকম হয়, মানে ঋণানুবন্ধন যার সাথে ভালো আছে তার সাথে ভালো জিনিস ঘটবে আমার, তার থেকে আমি ভালো কিছু গেন পাবো। যেমন কারোর সাথে ঋণানুবন্ধন ভালো থাকলে সে আমার বন্ধু হবে বা খুব ভালো আত্মীয় হবে কিছু, হ্যাঁ। আর ঋণানুবন্ধন যার সাথে নেগেটিভ হবে তার সাথে খারাপ জিনিস ঘটবে, তার সাথে কোনো না কোনো তুমি অজান্তেও হয়তো তার কোনো ক্ষতি করে ফেললে এবং সে তারপরে তোমার উপর ক্ষিপ্ত হয়ে গেল। তেমনি সেম অ্যাজ এই ব্ল্যাক এন্টিটিগুলো, হ্যাঁ, মানে এই যে প্রেতাত্মা, ও জানে না, ও তো না জেনেই জল ছিটিয়েছে, ও তো জানে না, ওর ভালো লাগেনি, এরকম কিছু। মানে মানুষ অ্যাকচুয়ালি যা জীবনে ম্যানিফেস্ট হয়, যা কিছু ঘটছে সেগুলো তার কর্মফল থেকেই কিন্তু আসে, এটা কিন্তু নাথিং, আর কিচ্ছু নয়। এইটাই অ্যাট্রাক্ট করে, সে নিজের জীবনে কিন্তু সেই ঘটনাগুলোকে অ্যাট্রাক্ট করে। মানে আলটিমেটলি আমাদের লাইফে যা কিছুই হচ্ছে সেটা আমাদের পূর্বজন্মের বা এই জন্মেরও বলা চলে কর্মের ফল। অনেক সময় আমরা এই জন্মের কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই, অনেক সময় আমরা গত জন্মের কর্মের ফল এই জন্মে পাই। আবার এই জন্মে যা কিছু করছি হয়তো পরের জন্মে পাবো বা এই জন্মের শেষের সময় পাবো, এই জন্মে পাবো, হ্যাঁ, ঠিক আছে। এটা কর্মের পাইপলাইন একটা থাকে, আমরা যা করছি জমতে কোন কর্মের কোন ফল কেউ বলতে পারে না, যে আমি এই কর্মটা করেছি বা এই ভুলটা করেছি তার জন্য যে এই জিনিসটা হচ্ছে, সেটা হয় না কখনো। আমি দেখেছি অনেকে বলে যে ইনস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, ইনস্ট্যান্ট আমার সাথে একটা হয়েছে খুব হাসির জিনিসটা। আমি তখন কনকশালী, মানে আমাদের ওখানে 4 পড়তে হবে, 3 না 4 এরকমই পড়ি। তো একটা বন্ধুর ব্যাগ থেকে 2 টাকা পড়ে গেছিলো, হ্যাঁ। এবার পড়েছে, এবার কার ব্যাগ থেকে পড়েছে আমি এখনও জানি না অনেস্টলি। হ্যাঁ, 2 টাকা আমি নিচে দেখেছি, ওই আমাদের পড়ার যে ইয়েগুলো থাকতো স্কুলের টেবিলগুলো তার তলায় পড়ে রয়েছে। আমি নিয়ে ওই 2 টাকা নিয়ে বাড়িতে এসে চকলেট খেয়েছি। পরের দিন আমি ওরকম 2 টাকা করে জমাতাম আমার ব্যাগে। পরের দিন বলবো না, কিছুদিন পরই আমি দেখছি আমার ব্যাগ থেকে ওরম জমি 10 টাকা করেছিল। আর তখন 10 টাকা অনেক, মানে এখন 10 টাকা কিছুই না, তখন 10 টাকা অনেক। 10 টাকাটা নেই, কোথাও আমি পাইনি। তো আমি তখন আমার এই রিয়েলাইজেশনটা হয়েছিল, ওই 2 টাকা কার আমি ওখান থেকে তুলেছি, তার ফলে আমার 10 টাকা গেছে। হ্যাঁ, একদম, এটা আমি দেখেছি একদম। এই যে এই ঘটনাগুলো সত্যিই ঘটে, মানে ইনস্ট্যান্ট কর্ম না হলেও তোমার মনে হচ্ছে ইনস্ট্যান্টলি ঘটলো, কিন্তু ওটা হয়তো হওয়ারই ছিল। মানে আগের কোনো কর্মের জন্য 10 টাকা তোমার হারালো, কিন্তু তোমার মনে হচ্ছে হয়তো 2 টাকার কর্মফলটা তুমি পরে পাবে, হ্যাঁ, কিন্তু তোমার ইনস্ট্যান্ট ওরকম মনে হচ্ছে, কিন্তু ফল পেতে দেরি হয়, মানে ইনস্ট্যান্ট হয় না। যারা খুব উচ্চ স্তরের সাধক তাদের ইনস্ট্যান্ট হয়, কারণ সাধনা করে করে তারা কর্মফলটাই কিন্তু কমায়। আচ্ছা, কর্মফলটাই কমাতে একদম যখন জিরো হয়ে যায়, কর্মফলটা জিরো হয়ে যায়, তখন কিন্তু তাদের আর জন্ম হয় না। তারা ওই জিনিসটার জন্যই এত স্ট্রাগল করছে, এত সাধনা করছে। আজ মোটামুটি আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, একটু ডার্ক স্পেসে আজকের আলোচনাটা হলো। মানে আগের দিন আমরা একটু ব্রাইট স্পেসে আলোচনা করেছিলাম, যার জন্য ব্যাকগ্রাউন্ডটাও ব্রাইট ছিল। আজকে একটু ডার্ক স্পেসে আমরা আলোচনা করলাম। তোমার কেমন লাগলো? দেখো, এই আলোচনাগুলো তো আমি আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধবদের মধ্যে করি, কিন্তু সেটা লিমিটেড মানুষের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় ভালো এই কারণে লাগছে যে তোমার চ্যানেলের মাধ্যমে কয়েক হাজার মানুষ দেখতে পাবে, হয়তো লাখ মানুষ দেখতে পাবে। তো আমি মনে করি যে কিছুটা মানুষ যদি এই জিনিসগুলো জেনে অ্যাওয়্যার হয়, বিন্দুমাত্র যদি অ্যাওয়্যার হয়, তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। এই জন্য তোমাকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আমাদের আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন আবার আলোচনা হবে। মানে একসাথে যখন আছি আমরা, কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকুক তোমার সাথে আমার সাথে। আর দেখি দর্শকদেরও কেমন কোয়েশ্চেন আসে এবার। পরবর্তীকালে কিছু আমরা এরকমও করতে পারি যে দর্শকের কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা পডকাস্ট করলাম, সেরকমও হতে পারে। থ্যাংক ইউ, তুমি আবার আসলে। তো আমার নিজের এসে খুব ভালো লাগলো, এবং শান্তদীপ এবং দীপন দুজনকে আমি ধন্যবাদ জানাতে চাই। আবার দেখা হচ্ছে কোনো একদিন, তবে এই মানে 2025-এই। থ্যাংক ইউ।